রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। সংযুক্ত আরব আমিরাতে আয়রন ডোম মিসাইল ও ইসরায়েলি সেনা মোতায়েন। মালিতে বিদ্রোহীদের হামলায় প্রতিরক্ষা মন্ত্রী নিহত। ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান চাইলে আলোচনার জন্য আমাকে ফোন করতে পারে। ট্রাম্পের নৈশভোজে গুলিকারী ব্যক্তি বলেছেন, ডোনাল্ড ট্রাম্প একজন বিকৃত যৌনাচারী, শিশুকামী, ধর্ষক ও খুনি। তেল সংকটে বিশ্বে বাড়ছে গ্রিন এনার্জির চাহিদা, লাভবান চীন। ইরান যুদ্ধের সময় সংযুক্ত আরব আমিরাতকে রক্ষা করতে ইসরায়েল তাদের আয়রন ডোম মিসাইল সিস্টেম এবং সেনা মোতায়েন করেছে। এছাড়া উপসাগরীয় দেশগুলোকে ইরানের হামলা থেকে রক্ষা করতে ইসরায়েলের বিমান বাহিনী বিশেষ ভূমিকা পালন করেছে। যুক্তরাষ্ট্রের অনলাইন সংবাদ মাধ্যম এক্সিওস রোববার প্রকাশ করেছে এ খবর। এতে বলা হয়েছে, এই প্রথমবার আয়রন ডোম মিসাইল সিস্টেম ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বাইরে মোতায়েন করা হলো। পত্রিকাটি আরও জানায়, সংযুক্ত আরব আমিরাত ইসরায়েল সম্পর্ক এখন নতুন উচ্চতায় রয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের সাথে যুদ্ধের শুরুতে ইসরায়েল সংযুক্ত আরব আমিরাতে একটি আয়রন ডোম ব্যাটারি মোতায়েন করে এবং এটি পরিচালনার জন্য কয়েক ডজন সৈন্য পাঠায়। ইরানের বিরুদ্ধে মার্কিন ইসরায়েল যুদ্ধের সময় তেহরান সংযুক্ত আরব আমিরাতের উপর ধারাবাহিক হামলা চালায়। আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী দেশটি প্রায় 550টি ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং 2200টিরও বেশি ড্রোন নিক্ষেপ করে, যা ইসরায়েল সহ এই অঞ্চলের সবচেয়ে বেশি লক্ষ্যবস্তুতে পরিণত হয়। সংযুক্ত আরব আমিরাতের দিকে ছোড়া বেশিরভাগ ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হলেও কিছু সামরিক ও বেসামরিক লক্ষ্যবস্তুতে আঘাত করে, যার ফলে আবুধাবি মিত্রদের কাছে সহায়তা চাইতে বাধ্য হয় বলে জানা গেছে। ইসরায়েলি কর্মকর্তারা এক্সিওসকে জানিয়েছেন, সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে কথা বলার পর প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এই ব্যবস্থা মোতায়েনের নির্দেশ দেন। বলা হয়, এই ব্যবস্থাটি কয়েক ডজন ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে। 2020 সালের আব্রাম চুক্তির মাধ্যমে ইসরায়েলকে স্বীকৃতি দেয় সংযুক্ত আরব আমিরাত। 28 ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরায়েলি এবং আমিরাতি কর্মকর্তারা বলেছেন যে দুই দেশ ঘনিষ্ঠ সামরিক ও রাজনৈতিক সমন্বয়ে কাজ করছে। যুদ্ধ চলাকালীন ইসরায়েলি বিমান বাহিনী উপসাগরীয় দেশগুলোর জন্য হুমকি স্বরূপ স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র নিষ্ক্রিয় করতে দক্ষিণ ইরানেও হামলা চালিয়েছে। প্রতিবেদন অনুসারে এখন উভয় দেশের কর্মকর্তারা বলছেন যে তাদের মধ্যে অংশীদারিত্ব অভূতপূর্বভাবে ঘনিষ্ঠ। এক্সিওস জানিয়েছে, সংযুক্ত আরব আমিরাতে ইসরায়েলি সৈন্যদের প্রবেশের অনুমতি দেওয়া সেখানে রাজনৈতিকভাবে সংবেদনশীল হতে পারে, কিন্তু প্রতিবেদনে উদ্ধৃত একজন ঊর্ধ্বতন আমিরাতি কর্মকর্তা বলেছেন, যুদ্ধের সময় ইসরায়েলের দেওয়া সহায়তা সংযুক্ত আরব আমিরাত ভুলে যাবে না। আরেকজন আমিরাতি কর্মকর্তাও যুদ্ধের সময় সাহায্য করার জন্য যুক্তরাষ্ট্র, ফ্রান্স, যুক্তরাজ্য, ইতালি এবং অস্ট্রেলিয়ার প্রশংসা করেছেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রোববার বলেছেন, ইরান চাইলে আলোচনার জন্য আমাদের কাছে ফোন করতে পারে অথবা আমাদের কাছে আসতে পারে। ফক্স নিউজের দ্য সানডে ব্রিফিং অনুষ্ঠানে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি কথা বলেন। সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ইরানের সঙ্গে এই যুদ্ধ খুব শিগগির শেষ হবে এবং এই যুদ্ধে যুক্তরাষ্ট্রই বিজয়ী হবে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান আলোচনার গতি প্রকৃতি নিয়ে এখনো রহস্য কাটছে না। পাকিস্তানের মাধ্যমে পরোক্ষভাবে এই কূটনৈতিক তৎপরতা চললেও বিষয়টিকে অত্যন্ত গোপন রাখা হচ্ছে। সংশ্লিষ্ট দেশগুলো বিস্তারিত তথ্য প্রকাশ না করায় আলোচনার মূল কাঠামো নিয়ে এখনো ধোঁয়াশা রয়ে গেছে। আল জাজিরার খবরে বলা হয়েছে, অধিকাংশ আলোচনা পর্দার অন্তরালে ঘটছে। ইরান তাদের বার্তা পাকিস্তানের কাছে পৌঁছে দিচ্ছে এবং পাকিস্তান সেই বার্তা ওয়াশিংটনকে অবহিত করছে। একইভাবে ওয়াশিংটনও ইরানের কাছে কোনো বার্তা পাঠাতে চাইলে পাকিস্তানের মাধ্যমেই যোগাযোগ করছে। অর্থাৎ এখন পর্যন্ত মধ্যস্থতাকারী হিসেবে পাকিস্তানের মাধ্যমে পরোক্ষ যোগাযোগই বজায় রয়েছে। এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি রোববার পাকিস্তান সফর শেষে মস্কো পৌঁছেছেন। আব্বাস আরাকচি শুক্রবার রাতে পাকিস্তানে যান। শনিবার দিনভর তিনি পাকিস্তানের ঊর্ধ্বতন নেতাদের সঙ্গে আলোচনা করেন। এরপর শনিবার ওমান যান। রোববার ওমান থেকে আবার পাকিস্তান যান, কিন্তু রোববারই আবার সংক্ষিপ্ত সফর শেষে পাকিস্তান ত্যাগ করেন তিনি। এর মাধ্যমে তিনি কাতার, সৌদি আরব, মিশর, তুরস্ক, ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে টেলিফোনে আলোচনা করেন যুদ্ধ পরিস্থিতি নিয়ে। প্রকাশিত খবরে বলা হয়েছে, ইরানের পক্ষ থেকে তাদের দাবি লিখিত আকারে পাকিস্তানের কাছে দেওয়া হয়েছে যুক্তরাষ্ট্রের কাছে পৌঁছানোর জন্য। টাইমস অফ ইসরায়েলের খবরে বলা হয়েছে, ইরান সর্বশেষ প্রস্তাব দিয়েছে পারমাণবিক কর্মসূচি সংক্রান্ত আলোচনা স্থগিত রেখে কেবলমাত্র হরমুজ প্রণালী খোলার বিষয় নিয়ে আলোচনা করার জন্য। নৈশভোজে গুলি চালানো ব্যক্তি
ব্যক্তি ডোনাল্ড ট্রাম্পকে একজন বিকৃত যৌনাচারী, শিশুকামী, ধর্ষক, খুনি হিসেবে আখ্যায়িত করেছেন। গুলি চালানোর আগে তিনি তার পরিচিতদের কাছে পাঠানো এক বার্তায় ডোনাল্ড ট্রাম্পকে গাজা ও ইরানের শিশু হত্যাকারী হিসেবেও আখ্যায়িত করেছেন। আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমে ছড়িয়ে পড়েছে তার এই বক্তব্য। ডোনাল্ড ট্রাম্প তাকে একজন অসুস্থ ও খ্রিস্টান বিদ্বেষী ব্যক্তি হিসেবে আখ্যায়িত করেছেন। নৈশভোজ অনুষ্ঠানে গুলি চালানো অভিযুক্ত ব্যক্তির নাম কোল টমাস অ্যালেন। হোয়াইট হাউস এ তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যমকে। 31 বছর বয়সী টমাস লস অ্যাঞ্জেলেসের দক্ষিণ পশ্চিম শহরতলি টরেন্সের বাসিন্দা। বিবিসির সহযোগী প্রতিষ্ঠান সিবিএস নিউজ জানিয়েছে, অ্যালেন নামকরা শিক্ষা প্রতিষ্ঠান ক্যালিফোর্নিয়ার ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক শেষ করার পর টরেন্সের শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। পুলিশ জানিয়েছে, যে ওয়াশিংটন হিলটন হোটেলে নৈশভোজ চলছিল, অ্যালেন সেখানে একজন অতিথি হিসেবে ছিলেন। তার কাছে বন্দুক ও ছুরি সহ একাধিক অস্ত্র ছিল। গুলির এই ঘটনার পর অ্যালেন এখন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তার বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে সোমবার আদালতে অভিযোগ আনা হবে বলে ধারণা করা হচ্ছে। হোয়াইট হাউস থেকে বলা হয়েছে, ডোনাল্ড ট্রাম্প ও তার মন্ত্রীদের হত্যা করতে চেয়েছিলেন অ্যালেন। হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়া হলেও বিশ্ব তেলের বাজার আগের অবস্থায় ফিরতে বেশ কয়েক মাস সময় লাগবে বলে জানিয়েছেন রাশিয়ার উপপ্রধানমন্ত্রী আলেকজান্ডার নোভাক। রুশ সম্প্রচার মাধ্যম VGTR কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই পূর্বাভাস দেন। আলেকজান্ডার নোভাক বলেন, মধ্যপ্রাচ্যের বর্তমান সংকটের ফলে বিশ্ববাজারে জ্বালানি সম্পদের বড় ধরনের ঘাটতি তৈরি হয়েছে। এই সংকট এতই গভীর যে স্বল্প সময়ের মধ্যে তা কাটিয়ে ওঠা সহজ হবে না। নোভাক জানান, যুদ্ধের এই সময় বিপুল পরিমাণ জ্বালানি তেল বিশ্ববাজারে পৌঁছাতে পারেনি এবং অসংখ্য জাহাজ হরমুজ প্রণালীতে আটকা পড়ে আছে। তিনি বলেন, বাজারের ভারসাম্য রক্ষা এবং আগের অবস্থায় ফিরে যেতে অবশ্যই কয়েক মাস সময় লাগতে পারে। ইরান যুদ্ধের কারণে বিশ্ব জনপ্রিয় হয়ে উঠছে পরিবেশ বান্ধব জ্বালানি। এতে সবচেয়ে বেশি লাভবান হতে যাচ্ছে চীন, কারণ গ্রিন এনার্জির ক্ষেত্রে বিশ্বে এখন শীর্ষ দেশ চীন। ইরান যুদ্ধের কারণে তেল সংকটে পড়া দেশগুলো এখন জ্বালানির জন্য মরিয়া হয়ে উঠছে। অনেকেই বিকল্প জ্বালানির দিকে ঝুঁকছে। এক্ষেত্রে তাদের প্রথম পছন্দ বিশ্বের নবায়নযোগ্য জ্বালানির রাজা চীন। জ্বালানি গবেষণা প্রতিষ্ঠান অ্যাম্বারের মতে, মার্চ মাসে চীনের সৌর প্রযুক্তি, ব্যাটারি এবং বৈদ্যুতিক গাড়ির রফতানি রেকর্ড উচ্চতায় পৌঁছেছে। বৃহত্তম বৈদ্যুতিক যানবাহন, বায়ু টারবাইন এবং সৌর প্যানেল প্রস্তুতকারক হিসেবে চীন বিশ্বের 1 নম্বর দেশ। এম্বার এর প্রতিবেদনে বলা হয়েছে, চীন মার্চ মাসে 68 গিগাওয়াট সৌর প্রযুক্তি রপ্তানি করেছে, যা অগাস্টে স্থাপিত পূর্ববর্তী রেকর্ডকে 50% ছাড়িয়ে গেছে। থিঙ্ক ট্যাঙ্কটির মতে 50টি দেশ চীনার সৌর আমদানির ক্ষেত্রে নতুন রেকর্ড স্থাপন করেছে, যার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি এসেছে এশিয়া ও আফ্রিকার উদীয়মান বাজারগুলো থেকে, যেগুলো জ্বালানি সংকটে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। মালিতে বিদ্রোহী বাহিনীর হামলায় নিহত হয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী জেনারেল সাদিও কামারা। গোটা মালি জুড়ে শনিবার সমন্বিত হামলা চালায় আল কায়দা ও তাদের সঙ্গে ঘনিষ্ঠ কয়েকটি বিদ্রোহী বাহিনী। বিচ্ছিন্নতাবাদী আজাওয়াদ লিবারেশন ফ্রন্ট FLA জানিয়েছে, উত্তরে রুশ ভারতের সৈন্যরা 2 দিনের সংঘর্ষের পর কিদাল থেকে সরে যেতে সম্মত হয়েছে। বছরের পর বছর ধরে মালি আল কায়দা, ইসলামিক স্টেট এবং FLA এর বিদ্রোহে জর্জরিত। মালির উত্তরে বিচ্ছিন্ন তুয়ারেক জাতিগোষ্ঠী আলাদা রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়। FLA এর একজন ফিল্ড কমান্ডার শনিবার বিবিসিকে বলেছেন, আমাদের এখন প্রধান লক্ষ্য হলো গাঁও নিয়ন্ত্রণ করা এবং তারপর টিম্বুকটু দখল করা সহজ হবে। শনিবারের হামলায় রাজধানীতে প্রতিরক্ষামন্ত্রী কামারার সঙ্গে তার পরিবারের আরও 3 সদস্য নিহত হয়েছেন। সরকারি মুখপাত্র ইসা উসমান কুলিবালি রবিবার সন্ধ্যায় বলেন, বিস্ফোরক বোঝাই একটি গাড়ি মন্ত্রীর বাসভবনের লক্ষ্য করে উড়িয়ে দেওয়া হয়েছে। এতে কামরা নিহত হন। ভারত ও রাশিয়ার মধ্যে স্বাক্ষরিত নতুন সামরিক লজিস্টিক্স চুক্তি রেসিপ্রোকাল এক্সচেঞ্জ অফ লজিস্টিক্স সাপোর্ট আন্তর্জাতিক ভূরাজনীতিতে এক গুরুত্বপূর্ণ মোড় তৈরি করেছে। এই চুক্তির আওতায় 2 দেশই একে অপরের ভূখণ্ডে সীমিত পরিসরে সৈন্য, যুদ্ধজাহাজ ও সামরিক বিমান মোতায়েনের অনুমতি দিচ্ছে, যা শুধু দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সম্পর্ককেই নতুন উচ্চতায় নিয়ে যায়নি, বরং বৈশ্বিক শক্তির ভারসাম্যেও সম্ভাব্য পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। চুক্তিটি প্রথম স্বাক্ষরিত হয় 2025 সালের ফেব্রুয়ারিতে মস্কোতে এবং পরে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এটি ফেডারেল আইনের মাধ্যমে অনুমোদন দেন। 2026 সালের 12 জানুয়ারি থেকে এটি কার্যকর হয়, যদিও বিস্তারিত তথ্য সম্প্রতি প্রকাশ করা হয়েছে। চুক্তির মেয়াদ 5 বছর এবং উভয় পক্ষের সম্মতিতে এটি বাড়ানো যেতে পারে। এই চুক্তির মূল বৈশিষ্ট্য হল ভারত ও রাশিয়া একে অপরের ভূখণ্ডে সর্বোচ্চ 3000 সৈন্য
5টি যুদ্ধজাহাজ এবং 10টি সামরিক বিমান মোতায়েন করতে পারবে। এর পাশাপাশি উভয় দেশ একে অপরের সামরিক ঘাঁটি, নৌবন্দর এবং বিমান ঘাঁটি ব্যবহার করতে পারবে শান্তিকাল কিংবা যুদ্ধকালীন পরিস্থিতিতে। এর মাধ্যমে জ্বালানি সরবরাহ, রক্ষণাবেক্ষণ, মেরামত, খাদ্য ও পানীয়, নেভিগেশন সহায়তা এবং অন্যান্য প্রযুক্তিগত সেবা বিনিময়ের একটি পূর্ণাঙ্গ কাঠামো তৈরি হয়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন এই চুক্তি কেবল একটি লজিস্টিক্স ব্যবস্থা নয়, বরং এটি একটি কৌশলগত অংশীদারিত্বের প্রতিফলন। কোল্ড ওয়ারের সময় থেকে ভারত রাশিয়া প্রতিরক্ষা সহযোগিতা অত্যন্ত গভীর ছিল এবং আজও ভারতের সামরিক সরঞ্জামের একটা বড় অংশ রাশিয়ান প্রযুক্তির উপর নির্ভরশীল। এই প্রেক্ষাপটে রিলোস চুক্তি সেই ঐতিহাসিক সম্পর্ককে আরও প্রাতিষ্ঠানিক ও কার্যকর করে তুলেছে। রাশিয়ার জন্য এই চুক্তির গুরুত্ব বিশেষভাবে লক্ষণীয়। ইউক্রেন যুদ্ধের পর পশ্চিমা নিষেধাজ্ঞার কারণে আন্তর্জাতিক পরিসরে রাশিয়ার চলাচল ও সামরিক কার্যক্রম কিছুটা সীমাবদ্ধ হয়ে পড়েছিল, কিন্তু এই চুক্তির মাধ্যমে রাশিয়া প্রথমবারের মতো ভারত মহাসাগরে কার্যত একটি লজিস্টিক্স নেটওয়ার্ক গড়ে তুলতে পারছে। ফলে তাদের যুদ্ধজাহাজ ও বিমান দীর্ঘ সময় ধরে এই অঞ্চলে অবস্থান করতে পারবে, যা কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশ্লেষক আন্দ্রেই কোরতুনভ মনে করেন এই চুক্তি রাশিয়াকে এশিয়ায় তার উপস্থিতি জোরদার করতে সাহায্য করবে এবং একই সঙ্গে এটি একটি বার্তা দেয় যে রাশিয়া এখনও আন্তর্জাতিক মঞ্চে গুরুত্বপূর্ণ অংশীদারিত্ব বজায় রাখতে সক্ষম, বিশেষ করে ভারত মহাসাগর, যা সাম্প্রতিক বছরগুলোতে বৈশ্বিক বাণিজ্য ও সামরিক উত্তেজনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। সেখানে প্রবেশাধিকার পাওয়া রাশিয়ার জন্য একটি বড় অর্জন। অন্যদিকে ভারতের জন্য এই চুক্তির কৌশলগত মূল্য অনেক। ভারতের সাবেক রাষ্ট্রদূত অজয় মালহোত্রা উল্লেখ করেছেন, এটি একটি ইকুইপমেন্ট সেন্ট্রিক সম্পর্ক থেকে অপারেশনাল লজিস্টিক্স সহযোগিতাতে রূপান্তর। অর্থাৎ শুধুমাত্র অস্ত্র বেচাকেনার সম্পর্ক নয়, বরং যৌথ সামরিক কার্যক্রম পরিচালনার সক্ষমতা তৈরি হচ্ছে। এই চুক্তির মাধ্যমে ভারত রাশিয়ার আর্কটিক অঞ্চল এবং দূরপ্রাচ্যের সামরিক ঘাঁটিগুলো ব্যবহার করতে পারবে, যা বৈশ্বিক সরবরাহ ব্যবস্থায় বিঘ্ন ঘটলে বিকল্প পথ হিসেবে কাজ করবে। বিশেষ করে উত্তর সমুদ্র পথ, যা ইউরোপ ও এশিয়ার মধ্যে একটি সংক্ষিপ্ত বাণিজ্য পথ হিসেবে বিবেচিত হচ্ছে, সেখানে প্রবেশাধিকার পাওয়া ভারতের জন্য একটি বড় কৌশলগত সুবিধা। এছাড়া এই চুক্তি ভারতের মাল্টি অ্যালাইনমেন্ট নীতির একটি বাস্তব উদাহরণ। একদিকে ভারত যুক্তরাষ্ট্রের সঙ্গে লিমোয়া চুক্তির মাধ্যমে সামরিক সহযোগিতা বজায় রাখছে, অন্যদিকে রাশিয়ার সঙ্গে এই নতুন চুক্তি করে তার কৌশলগত স্বাধীনতা বজায় রেখেছে। উল্লেখযোগ্য বিষয় হল, যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তিতে ভারত বিদেশি সৈন্য মোতায়েনের অনুমতি দেয়নি, কিন্তু রাশিয়ার ক্ষেত্রে সেই সীমাবদ্ধতা শিথিল করেছে, যা একটি গুরুত্বপূর্ণ পার্থক্য। এই প্রেক্ষাপটে ডোনাল্ড ট্রাম্পের নীতিও উল্লেখযোগ্য। তার প্রশাসনের অধীনে ভারতের উপর বাণিজ্যিক চাপ, বিশেষ করে রাশিয়ান তেল কেনার কারণে শুল্ক আরোপ, দুই দেশের সম্পর্ককে কিছুটা টানাপোড়েনের মধ্যে ফেলেছে। ফলে ভারত তার কৌশলগত বিকল্পগুলো আরও বিস্তৃত করতে আগ্রহী হয়েছে। বিশ্লেষকরা বলছেন, এই চুক্তি যুক্তরাষ্ট্রের জন্য একটি সতর্কবার্তা হতে পারে যে ভারতকে এককভাবে কোনো শিবিরে রাখা সম্ভব নয়, বরং ভারত তার স্বার্থ অনুযায়ী বিভিন্ন শক্তির সঙ্গে সম্পর্ক বজায় রাখবে। এছাড়া এই চুক্তি চীনকেও একটি বার্তা দিয়েছে। চীন ইতিমধ্যে ভারত মহাসাগরে তার উপস্থিতি বাড়িয়েছে এবং পাকিস্তান সহ বিভিন্ন দেশের সঙ্গে সামরিক সহযোগিতা জোরদার করেছে। এই অবস্থায় রাশিয়ার সঙ্গে ভারতের এই নতুন চুক্তি আঞ্চলিক শক্তির ভারসাম্যে একটি নতুন মাত্রা যোগ করতে পারে। রিলোস চুক্তির আওতায় যৌথ প্রশিক্ষণ, মানবিক সহায়তা ও দুর্যোগ মোকাবিলা কার্যক্রমও অন্তর্ভুক্ত রয়েছে। ফলে এটি শুধুমাত্র যুদ্ধকালীন সহযোগিতা নয়, বরং শান্তিকালীন বিভিন্ন কার্যক্রমেও দুই দেশের মধ্যে সমন্বয় বাড়াবে। সব মিলিয়ে ভারত রাশিয়া রিলোস চুক্তি একটি বহুমাত্রিক কৌশলগত উদ্যোগ, যা শুধু দুই দেশের প্রতিরক্ষা সম্পর্ককে নয়, বরং বৈশ্বিক ভূ রাজনীতির গতিপথকেও প্রভাবিত করতে পারে। এটি একদিকে রাশিয়াকে নতুন কৌশলগত সুযোগ দিচ্ছে, অন্যদিকে ভারতকে তার কৌশলগত স্বাধীনতা ও বহুমুখী অংশীদারিত্ব বজায় রাখতে সহায়তা করছে। বর্তমান বিশ্বে যেখানে জোট ও সম্পর্কগুলো দ্রুত পরিবর্তিত হচ্ছে, সেখানে এই ধরনের চুক্তি ভবিষ্যতের জন্য একটি ফিউচার প্রুফিং কৌশল হিসেবে বিবেচিত হতে পারে। ভারত ও রাশিয়া উভয়ই এই চুক্তির মাধ্যমে তাদের অবস্থানকে আরও শক্তিশালী করতে চাইছে একটি অনিশ্চিত ও পরিবর্তনশীল বৈশ্বিক প্রেক্ষাপটে।
ভারত ও রাশিয়া এই নতুন সামরিক চুক্তি শুধু দ্বিপাক্ষিক সহযোগিতার আর একটি ধাপ নয়, বরং বৈশ্বিক ভূ রাজনীতির এক গুরুত্বপূর্ণ ইঙ্গিত হিসেবেও বিবেচিত হচ্ছে। দীর্ঘদিন ধরে ভারত একদিকে যেমন যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ব্লকের সঙ্গে কৌশলগত সম্পর্ক বজায় রেখেছে, অন্যদিকে ঐতিহাসিকভাবে রাশিয়ার সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতাও ধরে রেখেছে। কিন্তু সাম্প্রতিক এই চুক্তি অনেক বিশ্লেষকের কাছে ভারসাম্য রক্ষার কৌশলের চেয়েও বেশি কিছু বলে মনে করা হচ্ছে। বিশ্লেষকরা বলছেন, এই পদক্ষেপের মাধ্যমে ভারত মূলত একটি বহুমুখী কূটনৈতিক অবস্থান জোরদার করতে চাইছে। আন্তর্জাতিক রাজনীতিতে একক কোনো শক্তির উপর নির্ভর না করে বরং একাধিক শক্তির সঙ্গে সমান্তরাল সম্পর্ক বজায় রাখাই এখন দিল্লির প্রধান লক্ষ্য। এর ফলে ভবিষ্যতে কোনো ভূ রাজনৈতিক উত্তেজনা বা সংঘাতের সময় ভারত নিজের স্বার্থকে অগ্রাধিকার দিয়ে দ্রুত সিদ্ধান্ত নিতে পারবে। অন্যদিকে রাশিয়ার জন্য এই চুক্তি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। পশ্চিমা নিষেধাজ্ঞা ও আন্তর্জাতিক চাপের মধ্যে মস্কো তার প্রভাব বলয় ধরে রাখতে এবং নতুন কৌশলগত অংশীদারিত্ব জোরদার করতে চাইছে। ভারতের মতো একটি আঞ্চলিক শক্তির সঙ্গে সামরিক উপস্থিতি বৃদ্ধি রাশিয়ার জন্য কৌশলগত সুবিধা তৈরি করবে, বিশেষ করে এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে। তবে এই চুক্তি নিয়ে উদ্বেগও কম নয়। যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দেশগুলো বিষয়টিকে সতর্ক দৃষ্টিতে দেখছে। তাদের শঙ্কা, এই ধরনের সামরিক সহযোগিতা আঞ্চলিক শক্তির ভারসাম্যে নতুন উত্তেজনা তৈরি করতে পারে, বিশেষ করে ইন্দো প্যাসিফিক অঞ্চলে যেখানে ইতিমধ্যেই প্রতিযোগিতা তীব্র। সেখানে নতুন করে রাশিয়ার উপস্থিতি পরিস্থিতিকে আরো জটিল করে তুলতে পারে। সব মিলিয়ে ভারত রাশিয়ার এই সামরিক চুক্তি একটি নতুন বাস্তবতার দিকে ইঙ্গিত করছে, যেখানে পুরনো জোট রাজনীতির কাঠামো ধীরে ধীরে পরিবর্তিত হচ্ছে। আগামী দিনগুলোতে এই চুক্তির বাস্তবায়ন এবং এর প্রতিক্রিয়া বৈশ্বিক শক্তির ভারসাম্যে কী প্রভাব ফেলে সেটি এখন দেখার বিষয়। পারস্য উপসাগরের হরমুজ প্রণালীতে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে সংঘাত গোটা বিশ্বের নৌ যোগাযোগ ব্যবস্থার উপর বড় ধরনের প্রভাব ফেলছে। এই সংঘাতের পেছনে রয়েছে চীন ও যুক্তরাষ্ট্রের প্রতিদ্বন্দ্বিতা। নৌ শক্তিতে চীন এখন অপ্রতিদ্বন্দ্বী, তবে নৌ যোগাযোগের কেন্দ্রগুলোর নিয়ন্ত্রণ ও নিরাপত্তা এখনও যুক্তরাষ্ট্রের হাতে। পানামা খাল থেকে হরমুজ প্রণালীর সব স্থানে চীনের সাথে নীরবে প্রতিদ্বন্দ্বিতা করতে হচ্ছে যুক্তরাষ্ট্রকে। 19 এপ্রিল ওয়াশিংটন হরমুজ প্রণালীর কাছে ইরানের সাথে সংশ্লিষ্ট জাহাজ চলাচলে সরাসরি বাধা সৃষ্টি করে। ইরানের বন্দরগুলো অবরুদ্ধ করার অংশ হিসাবে মার্কিন বাহিনী একটি ইরানগামী কন্টেইনার জাহাজ জব্দ করে। এর প্রতিক্রিয়ায় 22 এপ্রিল ইরানি বাহিনী 2টি জাহাজ জব্দ করে। এই 2টি ঘটনার পর স্পষ্ট হয়ে যায়, ট্রাম্প যে ঘোষণা দিয়েছিলেন হরমুজ প্রণালী সবার জন্য উন্মুক্ত, তা আরেক দফা ভুল প্রমাণিত হলো। গত কয়েক সপ্তাহ ধরে মার্কিন ইসরায়েলি যৌথ হামলার পরও ইরান পূর্ণ শক্তি নিয়ে হরমুজ প্রণালী নিয়ন্ত্রণ করছে। উপসাগরীয় মিত্রদের সব ধরনের সমর্থন নিয়েও যুক্তরাষ্ট্র ইরানের সামরিক সক্ষমতা কমাতে কিংবা দেশটির সরকারকে মারাত্মকভাবে অস্থিতিশীল করতে ব্যর্থ হয়েছে। অপরদিকে ইরানও আমেরিকানদের পিছু হটতে বাধ্য করতে পারেনি। কিন্তু দুই পক্ষের পাল্টাপাল্টি অবস্থানের কারণে হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল ব্যাপকভাবে কমে গেছে। এই প্রণালী বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ তেল ট্রানজিট পয়েন্ট, যার মাধ্যমে বিশ্বের সমুদ্রবাহিত তেলের প্রায় 25% এবং তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের প্রায় 20% পরিবাহিত হয়। হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলে আরেকটি সংকট ছিল, যেসব নাবিকরা এই সংকীর্ণ প্রণালী পার হতে ইচ্ছুক তাদের জন্য আকাশচুম্বী বিমা খরচ বাণিজ্য বাধা হয়ে দাঁড়িয়েছে। পরিস্থিতি সামাল দিতে এবং সামুদ্রিক বাণিজ্য সুরক্ষিত করার জন্য ওয়াশিংটন $40 বিলিয়ন একটি মেরিটাইম ইন্স্যুরেন্স ফান্ড গঠন করে। এরপরও মার্কিন ও ইরানি পক্ষের পরস্পর বিরোধী অবস্থানের কারণে এই অনিশ্চয়তা কোনোভাবেই কাটিয়ে ওঠা সম্ভব হয়নি। জাহাজ চলাচল অনেকটা বন্ধ হয়ে যায়। হরমুজ প্রণালী নিয়ে এই সংকটকে 1980-এর দশকে ইরান ইরাক যুদ্ধের সময় এই প্রণালীতে জাহাজে হামলার সাথে তুলনা করা হচ্ছে। তখন মার্কিন নৌবাহিনী তেলের ট্যাঙ্কারগুলোকে পাহারা দিয়ে পার করছিল। এছাড়া বিদেশি জাহাজগুলোকে আমেরিকান পতাকাবাহী হিসেবে নিবন্ধিত হওয়ার অনুমতি দিয়েছিল। এ ধরনের জাহাজ আক্রান্ত হয়েছে, তারা পাল্টা আঘাত করেছে। সেই ঘটনা বিশ্বব্যাপী সামুদ্রিক বাণিজ্যের রক্ষক হিসেবে ওয়াশিংটনের ভূমিকাকে সুদৃঢ় করেছিল। এখন হরমুজ প্রণালী স্বাভাবিক করতে ব্যর্থতা মার্কিন হস্তক্ষেপ পরীক্ষার মুখে পড়েছে।
ওয়াশিংটন হরমুজ প্রণালী খোলা রাখার চেষ্টা চালিয়ে গেলেও তা সচল করতে পারছে না, কিন্তু বিষয়টি যেন মেনে নিয়েছে, কারণ হরমুজ বন্ধ থাকলেও যুক্তরাষ্ট্রের কোনো ক্ষতি নেই, বরং হরমুজ বন্ধ থাকা ট্রাম্প প্রশাসনের আমেরিকা ফার্স্ট নীতির সাথে সামঞ্জস্যপূর্ণ। মার্কিন জ্বালানি আমদানি এখন মধ্যপ্রাচ্যের উপর নির্ভরতা কমিয়ে বৈচিত্র্যময় হয়েছে। ঘরোয়া উৎপাদন বৃদ্ধি পেয়েছে। ইরান ও মধ্যপ্রাচ্যের অন্য দেশগুলো থেকে জ্বালানি সরবরাহ কমে যাওয়ায় তেলের দাম বেড়ে যাচ্ছে। তেলের উচ্চ মূল্য মার্কিন উৎপাদক ও রপ্তানিকারকদের জন্য অনেক লাভজনক। এই প্রণালী শক্তি প্রয়োগ করে উন্মুক্ত করাও সহজ নয়, কারণ মার্কিন নৌবাহিনী এখন ইরানের স্বল্প মূল্যের ড্রোন এবং ব্যালিস্টিক মিসাইল লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। শক্তি প্রয়োগের মাধ্যমে প্রণালীটি সচল করার প্রচেষ্টায় জানমালের ক্ষয়ক্ষতির ঝুঁকি অনেক বেশি। ফলে নিরাপদ দূরত্ব বজায় রেখে প্রণালীটি অকার্যকর করে রাখা এখন যুক্তরাষ্ট্রের লক্ষ্যে পরিণত হয়েছে। ইরানের নিরাপত্তা অবকাঠামো ধ্বংস করতে অপারেশন এপিক ফিউরি মার্কিন বাহিনীর বোমা বর্ষণের মাধ্যমে বেসামরিক স্থাপনায় ধ্বংসলীলা চালালেও তার সামরিক সক্ষমতা কমাতে পারেনি। মার্কিন ইসরায়েলি সামরিক অভিযানের সীমাবদ্ধতা হচ্ছে আধুনিক ড্রোন এবং ব্যালিস্টিক মিসাইলের যুগে একচ্ছত্র সামরিক নিয়ন্ত্রণ আর সম্ভব নয়। হরমুজ প্রণালী চলমান সংকট থেকে প্রমাণ হয় আন্তর্জাতিক সামুদ্রিক আইন কতটা অস্পষ্ট এবং অসমভাবে প্রয়োগ করা হয়, যা দীর্ঘদিন ধরে মার্কিন আধিপত্যের আড়ালে ঢাকা ছিল। ইরান বা মার্কিন যুক্তরাষ্ট্র কেউই জাতিসংঘের সমুদ্র বিষয়ক কনভেনশনে অনুসমর্থন করেনি। খুব কম আন্তর্জাতিক সংস্থা বা দেশ নিরপেক্ষ মধ্যস্থতা করতে সক্ষম। উভয় পক্ষেই তাদের নিজস্ব জাতীয় ব্যাখ্যা অনুযায়ী কাজ করছে, যা বৃহত্তর আলোচনার পথে বাধা হয়ে দাঁড়িয়েছে। হরমুজ প্রণালী সহ সমুদ্র পথে যে কোনো সংকট দেখা দেওয়ার পর যুক্তরাষ্ট্র সামরিকভাবে প্রতিক্রিয়া জানায়, কিন্তু শেষ পর্যন্ত আলোচনার পথে যেতে বাধ্য হয়। কিন্তু এই সময়ের মধ্যে বিপুল ক্ষতির মধ্যে পড়তে হয়। যুক্তরাষ্ট্রের উপর মিত্র দেশগুলো নির্ভর করতে পারে না। 2023 সাল থেকে লোহিত সাগরে হুথি বিদ্রোহীদের ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলার ফলে ট্যাঙ্কার চলাচল মারাত্মক সংকটের মধ্যে পড়েছিল। শেষ পর্যন্ত 2025 সালে হুথিদের সাথে যুদ্ধবিরতিতে যেতে হয়। এখন আবার একই ধরনের পরিস্থিতি সৃষ্টি হচ্ছে। ইউরোপীয় কর্মকর্তারা মনে করেন ইরান হুথিদের উদ্বুদ্ধ করছে, যাতে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নিলে তারা লোহিত সাগরে আবার হামলা শুরু করে। হুথিদের হামলার হুমকির পাশাপাশি সোমালি জলদস্যুতাও নতুন করে মাথা চাড়া দিয়েছে। সামুদ্রিক নিরাপত্তার দুর্বলতা এবং মার্কিন এনফোর্সমেন্ট সক্ষমতার সীমাবদ্ধতার কারণে এই জলদস্যুতার পুনরুত্থান ঘটেছে। শুধু তাই নয়, 2022 সালে ইউক্রেনে রাশিয়ার আক্রমণের পর কৃষ্ণ সাগরে জাহাজ চলাচল ব্যাপকভাবে কমে গেছে। এই বন্দরগুলো অনেকটা নো ম্যানস ল্যান্ডে পরিণত হয়েছে। ট্রাম্প প্রশাসন এখন আমেরিকার শক্তি বৃদ্ধির দিকে মনোনিবেশ করার পাশাপাশি চীনের বিশ্বব্যাপী বাণিজ্য প্রভাব মোকাবেলা করতে চাইছে। এর দৃশ্যমান উদাহরণ হলো পানামা খাল নিয়ে প্রতিযোগিতা। 1903 থেকে 1914 সালের মধ্যে নির্মিত এই খালটি 1970-এর দশকে ধীরে ধীরে পানামার কাছে হস্তান্তর করা শুরু হয়। তবে মার্কিন যুক্তরাষ্ট্র এটি সুরক্ষিত রাখতে 1989 সালে পানামা আক্রমণ করে। দেশটির শাসক ম্যানুয়েল নোরিয়াগাকে ক্ষমতাচ্যুত করে। পানামা খালে চীনের ভূমিকা সীমিত করতে দেশটি এখন মার্কিন চাপের মুখে রয়েছে। 2026 সালের শুরুতে পানামার সুপ্রিম কোর্ট হংকং ভিত্তিক সিকে হাসিনসনের সাথে চুক্তির কিছু অংশ অসাংবিধানিক বলে রায় দেয়। বর্তমানে ব্ল্যাক রকের নেতৃত্বে একটি মার্কিন কনসোর্টিয়াম এই লজিস্টিক হাবটি পেতে যাচ্ছে। এই সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছে বেইজিং। পানামা খাল বিশ্বের সামুদ্রিক বাণিজ্যের 5-6% নিয়ন্ত্রণ করে। ব্ল্যাক রকের সাথে এই চুক্তি চীনকে অর্থনৈতিকভাবে কোণঠাসা করার একটি কৌশল। 2000 থেকে 2025 সালের মধ্যে চীন 90টি দেশের সাথে 168 বন্দরে $24 বিলিয়ন বিনিয়োগ করেছে। চীন একটি বিশাল নৌবহর গড়ে তুলেছে, যা মার্কিন যুক্তরাষ্ট্রের চেয়েও বড়। এতদিন মার্কিন নৌবাহিনী বিশ্বব্যাপী জাহাজ চলাচলে যে নিরাপত্তা প্রদান করত, তা চীনের বাণিজ্যকেও সুরক্ষিত রাখত। কিন্তু এখন সেই চিত্র পাল্টে গেছে। ইউএস নেভাল ইনস্টিটিউটের মতে চীন বিদেশের সরবরাহ লাইনের উপর অতি নির্ভরশীলতার কারণে রাজনৈতিক ও কৌশলগতভাবে দুর্বল। যুদ্ধের ক্ষেত্রে এটি লক্ষ্যবস্তু হতে পারে। হরমুজ প্রণালী বা পানামা খালের মতো গুরুত্বপূর্ণ পয়েন্টে স্থিতাবস্থার পরিবর্তন বড় ধরনের নিরাপত্তা হুমকি তৈরি করতে পারে। চীনের নৌবাহিনীও এখনও বিশ্বব্যাপী বাণিজ্য পথ সুরক্ষিত করার মতো অভিজ্ঞতা অর্জন করেনি।
চীনের এই দুর্বলতাকে পুঁজি করে সমুদ্রভিত্তিক বাণিজ্যকে নিয়ন্ত্রণে রাখতে চায় যুক্তরাষ্ট্র। কিন্তু চীন যে নীরব থাকবে এমন নয়। নানা বাধা সত্ত্বেও ইরানের সাথে বাণিজ্য চালিয়ে যাচ্ছে চীন। রাশিয়াও সরব এবং সক্রিয়। চীন ও রাশিয়া তাদের অভ্যন্তরীণ বাণিজ্যে ডলারকে স্থায়ীভাবে বিদায় দিয়েছে। সমুদ্র বাণিজ্যকে কেন্দ্র করে নতুন এক ব্যবস্থার দিকে যেতে পারে এই দুই দেশ। এতে যুক্তরাষ্ট্র আরও বেশি ক্ষতির মুখে পড়তে পারে। শ্রোতা বন্ধুরা, বিশ্ব সংবাদে এই ছিল আমাদের সর্বশেষ আয়োজন। সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।